তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ২০, বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ, ১১,০০০-এর বেশি ফ্লাইট বাতিল। কানাডায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, কমলা সতর্কতা জারি। ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত, আক্রমণ হলে কঠোর জবাবের হুমকি তেহরানের। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনের পাল্টা হুঁশিয়ারি। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস, সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার ট্রাম্পের। রাফা ক্রসিং খোলা ও মানবিক সহায়তা বাড়ানোর দাবি বাসিন্দাদের। রুশ পাইপলাইনের গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধে চূড়ান্ত অনুমোদন ইইউর, কার্যকর ২০২৭ সালের জানুয়ারিতে। চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না, মন্তব্য জেলেনস্কির। এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গুলিতে নার্সের মৃত্যুর ঘটনায় আদালতের দ্বারস্থ স্থানীয় প্রশাসন, বিক্ষোভের মুখে সরানো হচ্ছে বিতর্কিত কর্মকর্তা বোভিনোকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। যুক্তরাষ্ট্র জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৮ লাখ বাসিন্দা, বাতিল করা হয়েছে ১১,০০০-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। একই অবস্থা বিরাজ করছে প্রতিবেশী দেশ কানাডাতেও। তীব্র তুষারঝড় ও হাড় কাঁপানো শীতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি, মিড সাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড়। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে। তুষারঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে। শুধু নিউ ইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল। অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, ৫,০০০-এর বেশি স্যানিটেশন কর্মী ও ২৫০০ যন্ত্রপাতি নামানো হয়েছে। শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র। এদিকে স্থানীয় সময় রোববার কানাডার বড় একটি অংশে তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহ আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, সড়ক যোগাযোগে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। অনেক এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। বেশ কয়েকটি অঞ্চলে কমলা সতর্কতা জারি করে পরিবেশ দপ্তর। পূর্বাঞ্চলীয় অন্টারিও প্রদেশে টানা ১০ ঘন্টার বেশি সময় ধরে তুষারপাত হয়। রাজধানী অটোয়ায় স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনের বেলা গাড়ি পার্কিং নিষিদ্ধ করে স্থানীয় সরকার। দেশটির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও এর ব্যাপক প্রভাব পড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। জাপানের উত্তরাঞ্চলের দ্বীপ হোক্কাইডোতে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। সাপ্পোরো ও চিতোস শহরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল। বরফে আটকে পড়েছে বাস, থমকে গেছে ট্রেন। বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হয়েছেন হাজারো যাত্রী। ভারী তুষারপাতে ঢেকে গেছে জাপানের হোকাইডোর রাজধানী সাপ্পোরো। ভারী তুষার ঝড়ে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়। বরফে ঢেকে যায় প্রধান সড়কগুলো, যান চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানায় স্থানীয় কর্তৃপক্ষ। প্রাদেশিক রাজধানী সাপ্পোরোতে স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত ১ মিটারের বেশি তুষারপাত রেকর্ড করা হয়। জাপান আবহাওয়া সংস্থার সাপ্পোরো আঞ্চলিক দফতর জানায়, এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের একটি। রোববার শতাধিক ট্রেন চলাচল বিলম্বিত বা বাতিল হয়। সোমবারও কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। বরফ জমে যাওয়ায় রেললাইন পরিষ্কারে সময় লাগছে বলে জানানো হয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা। আমি এখানে ৬ ঘন্টা ধরে অপেক্ষা করছি। এখন ট্রেন আসার আশাই ছেড়ে দিয়েছি। নিউ চিতোসে বিমানবন্দরে বাতিল হয় ৫০টির বেশি ফ্লাইট। এতে প্রায় ৭,০০০ যাত্রী বিমানবন্দরেই রাত কাটাতে বাধ্য হন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে হামলা হলে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এমনকি ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এই অবস্থান পুনর্ব্যক্ত করল আবুধাবি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অথচ আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সংযুক্ত আমিরাত বলছে, সংলাপ, উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাই বর্তমান সংকট মোকাবিলার সেরা পথ। উত্তেজনার জবাবে ইরানও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে আগের চেয়েও কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে। এমনকি ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। সংগঠনটির নেতা শত্রুপক্ষকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। একই সময় দেশটির ভেতরে চলমান বিক্ষোভ দমন, গণগ্রেপ্তার ও প্রায় 3 সপ্তাহের ইন্টারনেট বন্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউরোপীয় পার্লামেন্ট ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়েছে এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব তুলবে বলে জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। সংগঠনটির সহযোগিতার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই শর্ত অনুযায়ী রাফা ক্রসিং খুলে দেয়া ও মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে সরব গাজার বাসিন্দা ও ফিলিস্তিনি নেতারা। অন্যদিকে গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। গাজায় আটক থাকা শেষ ইসরায়েলি বন্দী রান গিভিলির মরদেহ উদ্ধার করে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি আদৌ মানবে কিনা ইসরায়েল। চুক্তির প্রথম ধাপে রাফা সীমান্ত খুলে দেয়া ও পর্যাপ্ত ত্রাণ প্রবেশের কথা থাকলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। গাজার বাসিন্দারা মধ্যস্থতাকারীদের প্রতি চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে চিকিৎসার প্রয়োজনে যাতায়াত ও মানবিক সহায়তা নিশ্চিত করা যায়। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, মরদেহ উদ্ধারে হামাস সহযোগিতা করেছে। যদিও তিনিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নিরস্ত্রীকরণের দাবি পুনরায় তুলে ধরেছেন। ফিলিস্তিনি নেতারা বলছেন, এই অবস্থায় রাফা বন্ধ রাখার বা গাজায় হামলা চালানোর আর কোনো অজুহাত নেই ইসরায়েলের। তবে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে ইসরায়েলি গোলাবর্ষণ এবং অধিকৃত পশ্চিম তীরে স্কুল খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে নির্বিচার আটক, বল প্রয়োগ ও সহিংসতার সবচেয়ে বড় শিকার ফিলিস্তিনি পুরুষ ও কিশোররা। একই সঙ্গে জাতিসংঘের লেবানন অভিযোগ করেছে, গত 3 মাসে ইসরায়েল 2000-এর বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে, বর্তমানে সাংবাদিক ও ত্রাণকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা। যুদ্ধ শুরুর পর 230 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার পাইপলাইন গ্যাস ও LNG আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। নতুন আইন অনুযায়ী 2027 সালের জানুয়ারিতে LNG এবং পাইপলাইন গ্যাসের পুরো নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংযুক্ত আরব আমিরাতে বৈঠকের পর কোনো সিদ্ধান্ত নেওয়ার এখন সময় নয় বলে মন্তব্য করেছে রাশিয়া। জবাবে চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই পাল্টাপাল্টি ড্রোন হামলা অব্যাহত রেখেছে দুপক্ষই। আলোচনার পরও দুপক্ষের ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেন জানায় 138টি রুশ ড্রোনের মধ্যে 110টি ধ্বংস করা হয়েছে, বাকি 21টি লক্ষ্যভেদ করেছে। রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে হামলায় আহতের পাশাপাশি বেশ ক্ষতিও হয়েছে। এর মধ্যেই বৈঠক নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আলোচনার প্রাথমিক বা কোনো সিদ্ধান্ত নেয়ার সময় এখন নয়। ভূখণ্ড ভাগাভাগি নিয়ে রাশিয়ার দাবি এখনো মূল বিষয়। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনো সংশয় রয়েছে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, চাপ ও নজরদারি ছাড়া যুদ্ধ থামবে না। রাশিয়া একমাত্র যুদ্ধের জন্য দায়ী। তিনি ইউক্রেনীয় ও রুশ দলগুলোকে আবারও সাক্ষাতের আহ্বান জানান।
ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল স্থানীয় সময় সোমবার রাশিয়ার পাইপলাইন গ্যাস ও এলএনজি আমদানি নিষিদ্ধের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বিধি প্রকাশের একদিন পরই আইন কার্যকর হবে, তবে বিদ্যমান চুক্তিগুলোতে রূপান্তরের জন্য সময় দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী জাতীয় কর্তৃপক্ষকে প্রতিটি গ্যাসের উৎপাদন দেশ যাচাই করতে হবে, যাতে নিষেধাজ্ঞা এড়ানো না যায়। ইইউ দেশগুলোকে 1 মার্চের মধ্যে জাতীয় বৈচিত্র্য পরিকল্পনা জমা দিতে হবে এবং বাকি রাশিয়ান গ্যাস প্রতিস্থাপনের চ্যালেঞ্জ নির্ধারণ করতে হবে। এদিকে ইউক্রেনকে নতুন করে সেনা ও অবকাঠামো অসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত না হলে কোনো চুক্তি কার্যকর হবে না। অন্যদিকে রাশিয়া ইরানের থেকে 350টির বেশি ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র পেলেও ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ব্যবহার করেনি বলে নিশ্চিত করেছে কিয়েভ। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন অভিযান ঘিরে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। আইসিই অভিযানে নার্সের মৃত্যুর পর আদালতের দ্বারস্থ হয়েছে স্থানীয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস থেকে ওয়াকআউট করেছে। এই পরিস্থিতিতে মিনেসোটায় পাঠানো হয়েছে ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম হোম্যানকে। এরই মধ্যে হোয়াইট হাউস বলছে তদন্ত চলছে, তবে অভিযান বন্ধ হবে না। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের টুইন সিটিজ ক্যাম্পাসে আইসি উপস্থিতির প্রতিবাদে ক্লাস বর্জন করে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। আইসি আউট ও ইমিগ্রেন্টস আর ওয়েলকাম হিয়ার স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানায় সাম্প্রতিক অভিযানের কারণে অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। সংগঠকদের অভিযোগ, ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় অভিবাসন কর্মকর্তারা অবস্থান করায় আতঙ্ক আরও বেড়েছে। শনিবার মিনিয়াপলিসে কেন্দ্রীয় অভিবাসন এজেন্টদের গুলিতে নিহত হন নার্স অ্যালেক্স প্রেট্টি। প্রশাসনের দাবি আত্মরক্ষায় গুলি চালানো হয়েছিল। তবে রয়টার্সের ভিডিওতে দেখা যায় প্রেট্টির হাতে বন্দুক নয়, ছিল একটি মোবাইল ফোন। ঘটনাটি নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি, FBI এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আলাদা তদন্ত শুরু করেছে। ঘটনার পর মিনেসোটার স্থানীয় সরকার আদালতে আবেদন করে রাজ্যে অতিরিক্ত 3000 আইসি এজেন্ট মোতায়েন বন্ধের অনুরোধ জানায়। অ্যাটর্নি জেনারেলের দপ্তরের আইনজীবীরা বলেন এই অভিযান অঙ্গরাজ্যের রাস্তায় সহিংসতা ছড়াচ্ছে। তবে কেন্দ্রীয় বিচারক ইঙ্গিত দেন জেলা আদালতের আদেশে পুরো অভিযান বন্ধ করা আইনি দিক থেকে কঠিন হতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটায় পাঠান সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোম্যানকে। হোম্যান সরাসরি তাকে রিপোর্ট করবেন এবং আইসিই অভিযানের তদারকি করবেন। হোয়াইট হাউস দাবি করেছে প্রেসিডেন্ট রাস্তায় প্রাণহানি চান না, তবে ডেমোক্র্যাট নেতৃত্বকেই তারা এই সংকটের জন্য দায়ী করছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে ডিসকম্বুলেটর নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কারাকাসের উপর ওয়াশিংটনের হস্তক্ষেপে বিরক্তি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নির্দেশ আর মানা হবে না বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নিকোলাস মাদুরোকে আটক করতে ভেনেজুয়েলায় ডিসকম্বুলেটর নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এই অস্ত্র শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করেছিল। যদিও জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলছেন এটি সাইবার সরঞ্জাম, শব্দ ব্যবস্থা ও অন্যান্য সক্ষমতার সমন্বিত ব্যবহার হতে পারে। 3 জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের অভিযানে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুরুতে রাডার, যোগাযোগ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। অভিযানে 150টির বেশি যুদ্ধ ও নজরদারি বিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করা হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক নেতৃত্ব। অভিযানের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযানের তীব্র নিন্দা জানিয়ে কলম্বিয়ার বোগোতায় এক সম্মেলনে লাতিন আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি একে সার্বভৌমত্বের উপর হামলা বলে আখ্যা দেন। ঘোষণাপত্রে একে নতুন ঔপনিবেশিক সহিংসতা উল্লেখ করে জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় যৌথ কৌশলের ঘোষণা দেয়া হয়। অন্যদিকে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ রাজনৈতিক সংলাপ ও জাতীয় ঐক্যের কথা বললেও যুক্তরাষ্ট্রের চাপের মুখে বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মানবাধিকার সংগঠন ফোরো পেনালের তথ্য অনুযায়ী জানুয়ারির শুরু থেকে 250-র বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনও 600-র বেশি বিরোধী নেতা ও কর্মী কারাগারে রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। নাদিম মারজান, সময় সংবাদ। এবার দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান গাড়ি, কাঠ, ওষুধ সহ বিভিন্ন পণ্যের উপর দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে শুল্ক 15% থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে।
তার দাবি, যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী দ্রুত শুল্ক কমালেও দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা চুক্তি অনুমোদনে ধীর গতি দেখাচ্ছেন। তবে এ বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি বলে জানিয়েছে সিউল। এরই মধ্যে শুল্ক ঘোষণার প্রভাবে দক্ষিণ কোরিয়ার রফতানিমুখী কোম্পানির শেয়ার দর কমে গেছে। এর আগে গত বছরের অক্টোবরে দুই দেশের চুক্তিতে যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করে দক্ষিণ কোরিয়া, যেটি এখনও তাদের পার্লামেন্টে পর্যালোচনাধীন রয়েছে। নির্বাচনী প্রচারণা থেকে হোয়াইট হাউসের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোভা পেয়েছে তার আমেরিকা ফার্স্ট নীতি, যার মূল কথা বিশ্ব নেতার ভূমিকা থেকে সরে এসে নিজের ঘরে মন দেবে যুক্তরাষ্ট্র, দেশকে করে তুলবে স্বয়ংসম্পূর্ণ। তবে আমদানি রফতানি ও বিদেশিদের শ্রমে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রকে জোরপূর্বক স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা হিতে বিপরীত ঘটাবে বলেই ধারণা বিশ্লেষকদের। 2025 সালের শুরু থেকেই হোয়াইট হাউসের চার দেয়ালের ভেতর নিবিড়ভাবে চলছে যুক্তরাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা। প্রেসিডেন্ট ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন দর্শন বাস্তবায়নে কোনো ছাড় দিতে নারাজ ওয়াশিংটন। এই ধারাবাহিকতায় বিদেশি পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ, অভিবাসীদের দেশ ছাড়া করার উদ্যোগ, এমনকি বিভিন্ন দেশের স্বাস্থ্য সহায়তা স্থগিত রাখার মতো একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এসব আগ্রাসী পদক্ষেপ শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নিয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক মহলে বাড়ছে সংশয়। এই সংশয়ের মূল কারণই হলো বৈশ্বিক অর্থনীতি ও অভিবাসী শ্রমশক্তির ওপর যুক্তরাষ্ট্রের গভীর নির্ভরতা। বাস্তবতা বলছে, বিশ্ব যেমন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, যুক্তরাষ্ট্রও তেমনি বিশ্বের উপর নির্ভর করে। এই পারস্পরিক নির্ভরতা ভাঙলে ক্ষতি শুরু হবে কেন্দ্র থেকেই। বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গেলে মনোযোগ দিতে হবে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের ওপর। অ্যাপল, টেসলার মতো বিলাসবহুল বিভিন্ন ব্র্যান্ড আদতে মার্কিন প্রতিষ্ঠান হলেও এর পণ্যের উৎপাদনে ব্যবহৃত প্রায় সব যন্ত্রাংশই আসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে। এতে যেমন উৎপাদন ব্যয় কমে, তেমনি সহজলভ্য হয় তুলনামূলক কম খরচের শ্রম। আবার কিছু যন্ত্রাংশ এমনও রয়েছে যেগুলোর উৎপাদন অবকাঠামোই নেই যুক্তরাষ্ট্রে। ফলে আমদানির ওপর বেপরোয়া শুল্কারোপ দীর্ঘমেয়াদে সরাসরি আঘাত হানতে পারে মার্কিন অর্থনীতিতেই। এছাড়া আমদানি রফতানি কমলে ডলারের বাজারেও প্রভাব পড়বে। বৈশ্বিক বাজারে ডলারের অবাধ চাহিদা এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে মুদ্রাস্ফীতি মুক্ত থেকেছে। শুল্কারোপ বাড়লে যখন বৈশ্বিক বাণিজ্যে ডলারের প্রবাহ কমবে, তখন তার প্রতিফলন ঘটবে দেশীয় বাজারে। এর পাশাপাশি অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে একদিকে যেমন অভিজ্ঞ কর্মী হারাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে হারাচ্ছে স্বল্প মূল্যের শ্রমশক্তিও। এর ফলে ছোট বড় বহু প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে শ্রমিক সংকট, যা উৎপাদন ও সেবা খাতে নেতিবাচকভাবে প্রভাব ফেলছে। নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সেই সূত্রে বাস্তব প্রয়োগই দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। অন্য দেশের অর্থনীতিকে আঘাত করতে গিয়ে নিজেদের ভোক্তা নির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে ওয়াশিংটন। দীর্ঘমেয়াদে এই নীতি ট্রাম্প প্রশাসনের জন্যই হয়ে উঠতে পারে আত্মঘাতী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে 8 আরোহী সহ একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, মেইন ব্যাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার স্থানীয় সময় রাত প্রায় 7:30টার দিকে বিমানটি উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। আরোহীদের পরিচয় ও তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিমানবন্দরে হালকা তুষারপাত শুরু হয়। মেইনের অধিকাংশ স্থান জুড়ে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যটির তৃতীয় বৃহত্তম শহর ব্যাঙ্গোরও এর আওতায় আছে। ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় 50 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অবৈধ পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে স্থানীয় সময় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। মাল্টার সশস্ত্র বাহিনী জানিয়েছে, শুক্রবার তিউনিসিয়ার উপকূলের কাছে একটি কার্গো জাহাজ থেকে একজন পুরুষকে উদ্ধার করা হয় এবং পরে চিকিৎসার জন্য মাল্টায় আনা হয়। গত সপ্তাহে স্বাধীন অভিবাসী সহায়তা গ্রুপ অ্যালার্ম ফোন জানিয়েছে, ভূমধ্যসাগরে প্রায় 150 জন মানুষ নিখোঁজ হয়েছে, যারা অন্তত 3টি নৌকায় করে তিউনিসিয়া থেকে যাত্রা করেছিল। তবে এখনও নিশ্চিত নয় যে এই নৌকাটি সেই নিখোঁজ নৌকাগুলোর মধ্যে একটি ছিল কিনা। স্পেনে বাংলাদেশি সহ 5 লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বামপন্থী দল পোদেমোসের সঙ্গে সমঝোতার পর স্থানীয় সময় সোমবার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রয়্যাল ডিক্রি বা বিশেষ নির্বাহী আদেশ
জারি করার কথা রয়েছে। এর আওতায় যেসব বিদেশি নাগরিক গত বছরের 31 ডিসেম্বরের আগে থেকেই স্পেনে বসবাস করে আসছেন এবং অন্তত 5 মাসের ধারাবাহিক অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধ আবাসনের সুযোগ পাবেন। এছাড়া চলমান বহিষ্কার প্রক্রিয়া স্থগিতের পাশাপাশি নবায়নযোগ্য 1 বছরের অস্থায়ী আবাসিক অনুমতিপত্রও দেয়া হবে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনে জয়ের দাবি করেছে জান্তা সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। যদিও নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু মানতে নারাজ সমালোচকরা। এরই মধ্যে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বেসামরিক ও বিদ্রোহীদের ওপর আকাশপথে হামলায় প্যারামোটর ও জাইরোকপ্টার ব্যবহার করছে জান্তা বাহিনী। বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের দমনে মিয়ানমারের সামরিক বাহিনী প্যারামোটর ও জাইরোকপ্টার ব্যবহার করে আকাশপথে হামলা চালাচ্ছে। মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটসের প্রতিবেদন বলছে, কম খরচে সহজলভ্য এসব উড়োজাহাজ নিজ দিয়ে উঠতে পারে বলে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করা সহজ হচ্ছে। অনেক ক্ষেত্রে পাইলটরা হাতে ধরে মর্টার শেল বা বিস্ফোরক ফেলে হামলা চালাচ্ছেন। কখনো ইঞ্জিন বন্ধ করে নিঃশব্দে ভেসে এসে হামলা চালানো হচ্ছে। প্রতিবেদনে উঠে এসেছে 2024 সালে প্রথম প্যারামোটর হামলার তথ্য পাওয়া যায় এবং 2025 সালের মার্চে প্রথম জাইরোকপ্টার হামলা নথিভুক্ত করা হয়। সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে গেল বছর অক্টোবরে সাগাইং অঞ্চলে। সেখানে নির্বাচন বিরোধী এক শান্তিপূর্ণ কর্মসূচিতে প্যারামোটর থেকে ফেলা মর্টার শেলে অন্তত 24 জন প্রাণ হারান। একই এলাকায় একটি হাসপাতালে জাইরোকপ্টার হামলায় প্রধান চিকিৎসক সহ 3 জনের মৃত্যু হয়। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য মতে 2024 সালের ডিসেম্বর থেকে 2026 সালের 11 জানুয়ারি পর্যন্ত অন্তত 350টি প্যারামোটর ও জাইরোকপ্টার হামলা হয়েছে। এর বড় অংশই বেসামরিক মানুষকে লক্ষ্য করে। সাগাইং, ম্যাগোয়ে, মান্দালয়, আইওয়ার্দি ও বাগো অঞ্চল এসব হামলার প্রধান কেন্দ্র। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত 7,700-র বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে এপিপি। এদিকে 2021 সালে ক্ষমতা দখলের পর প্রথম জাতীয় নির্বাচনে জয় দাবি করেছে মিয়ানমারের সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। রাজধানী নেপিদো ও মান্দালয় সহ বিভিন্ন এলাকায় 3 ধাপে ভোট হয়। দলটি জানায়, শেষ ধাপেই নিম্নকক্ষের 61টির মধ্যে 57টি আসনে তারা জয় পেয়েছে। 330টি টাউনশিপের মধ্যে 67টিতেই ভোট হয়নি। এগুলোর বেশিরভাগই বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা এলাকা। যদিও নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু মানতে নারাজ সমালোচকরা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ আন্তর্জাতিক মহলকে ফলাফল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। জবাবে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, দেশের ভেতরের ভোটই চূড়ান্ত। বিদেশি স্বীকৃতি নিয়ে তারা উদ্বিগ্ন নন। নাদিম মারজান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্স 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পথে হাঁটছে। ফ্রান্সের জাতীয় পরিষদে এ বিষয়ে একটি নতুন আইন নিয়ে চলছে বিতর্ক। প্রস্তাবিত আইনে 15 বছরের কম বয়সীদের জন্য স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোয় প্রবেশ বন্ধ করা হবে। রাষ্ট্রীয় মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা কোনো প্ল্যাটফর্ম শিশুদের জন্য ক্ষতিকর তার একটি তালিকা প্রস্তুত করবে এবং সেগুলো সরাসরি নিষিদ্ধ হবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আইনটির প্রতি সমর্থন জানিয়ে আগামী সেপ্টেম্বরের শিক্ষাবর্ষের আগেই তার কথা জানান। তার মতে, শিশুদের মানসিক ও আবেগগত স্বাস্থ্যকে মুনাফা ভিত্তিক প্ল্যাটফর্মগুলোর হাতে ছেড়ে দেয়া যায় না। গ্রিসের মধ্যাঞ্চলে একটি বিস্কুট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনে অন্তত 4 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ 2 জন। সোমবার সকালে মধ্যাঞ্চলীয় শহর ট্রিকালার কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। কারখানার ছাদ জুড়ে আগুন দেখা যায় এবং আকাশে উঠতে থাকে ঘন কালো ধোঁয়া। আগুন নেভাতে প্রায় 40 জন দমকল কর্মী ও 13টি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়। দমকল কর্মীরা জানান, কারখানায় থাকা 13 জনের মধ্যে 8 জন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3টি মরদেহ। এদিকে এক দমকল কর্মী সহ 6 জনকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারোর সমর্থকদের বিক্ষোভে বজ্রপাতের ঘটনায় অন্তত 89 জন আহত হয়েছেন। সোমবার বলসোনারোর সমর্থনে বৃষ্টির মাঝেই রাজধানী ব্রাসিলিয়ায় জড়ো হন হাজার হাজার মানুষ। হঠাৎ আলোর ঝলকানি এবং
মেঘের গর্জনের শব্দে হতবাক হয়ে যান তারা। ফায়ার সার্ভিস জানিয়েছে ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৪৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। গত বছর নির্বাচনে হেরে যাওয়ার পর ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। যশোরে ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। বাংলাদেশ হেরে যাবে, আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো। হা ভোট বিজয়ী যদি না হয়, কোনো সরকার গঠন করে কোনো লাভ হবে না জনগণের। আগে ভিত্তি হচ্ছে হা ভোট, এরপরে কাকে দেব পরিষ্কার। আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মসূচির প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, হা ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। আপনারা আপনাদের আদর্শের কর্মসূচি প্রচার করুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব। কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? আপনি বাধা দিতে পারেন না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণবিধি ভঙ্গ করে, সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন। তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশি করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মনে রাখবেন, আমরা মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছি, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। মাদের বুকের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল, সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না। মায়ের যশোরে বক্তব্য রাখছেন জামায়াত আমির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জামায়াত আমিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ যশোয়া। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।